প্রতিদিনের দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে খবর করেছে প্রথম আলো। সবটা যে সত্য তা না, আবার মিথ্যা তাও না। স্বরাষ্ট্র উপদেষ্টা খবরে বলা হয়েছে সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সব যে মিথ্যা তাও নয়। সম্প্রতি বান্দরবনে মিয়ানমার সীমান্তের একটি ভিডিও নিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি বান্দরবনের রেমাক্রিতে বৈশাখী উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন দেখতে হবে আরাকান আর্মি ফাইট করতেছে অনেক দিন যাবত, এদের অনেকে এপারে বিয়ে করে ফেলেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, সবটা যে সত্য তা নয়, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে। বিএনপি জামাত সহ সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে মির্জা আব্বাস। সমকাল পত্রিকায় শিরোনামটি করেছে। খবরে বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের দেশটা এখন খুব খারাপ অবস্থায় আছে। দেশের জনগণের, জাতির, দলের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এদেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যে দলই হোক, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য সকল দলকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বন্দুকধারীদের হামলার প্রতিবাদে দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান বন্ধ, কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন পর্যটকরা। এই শিরোনামটি করেছে বিবিসি বাংলা। খবরে বলা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। হামলার পর সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের হামলার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিন্দা জানিয়েছেন, সে খবরও করা হয়েছে। বলা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার পক্ষ থেকে এক বার্তায় লেখা হয়েছে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। আমরা এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। মোহাম্মদ ইউনূস তার বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া এই হামলার ঘটনায় বিবিসি বাংলা আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর যে হামলা হয়েছে তার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামক একটি সশস্ত্র সংগঠন এর পেছনে দায়ী থাকতে পারে। টিআরএফ পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্করি তাইয়বার ছায়া সংগঠন হিসাবে পরিচিত বলে এই খবরে উল্লেখ করা হয়েছে। বিবিসি বাংলার আরেকটি খবর পড়তে চাই, পহেলগামে হামলা নিয়ে পাকিস্তানে যে ধরনের আলোচনা হচ্ছে, বলা হয়েছে দিন কয়েক আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছিলেন যে বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। জেনারেল মুনির কাশ্মীরকে পাকিস্তানের জাগুলার ভেন বলে অভিহিত করেছিলেন। জাগুলার ভেনের এখানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা মস্তিষ্ক, ঘাড় ও মুখের একাংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়।
ভারতকে নিশানায় রেখে কাশ্মীরের বিষয়ে তার মন্তব্য ঘিরে ভারতে বিতর্ক দেখা গিয়েছিল। সাম্প্রতিক ঘটনায় সেই বিতর্ক আবার উস্কে উঠেছে। এদিকে পহেলগামে হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এ নিয়ে যে কোনো সন্দেহ খারিজ করে শোক জানিয়েছে পাকিস্তানও। এখন দেখেন, এই যে হামলায় এতগুলো মানুষের প্রাণহানি ঘটলো, এতগুলো মানুষকে মানে সরাসরি গুলি করে মারা হলো, এই বিষয়টা যারাই করেছে, যে সংগঠনই করেছে, যে ধর্ম, যে বর্ণে, যে মতের মানুষেরাই করেছে এই কাজটি, তারা কি মানে ন্যূনতম কৌশলী, ন্যূনতম বুদ্ধিবিদ্যা যদি মাথার মধ্যে থাকে, তারা কি এটা করতে পারে? মানে এই হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ হওয়ার জন্য আসলে কি করতে হবে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা তো শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা এই সন্ত্রাস, সহিংসতা, দ্বন্দ্ব, সংঘাত, প্রাণহানি চাই না। এগুলোর অবসান হওয়া দরকার। এখন এখানে নানা বিষয় চলে আসে, নানা পথের, নানা মতের, নানা কথা চলে আসবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে শান্তির পৃথিবী গড়তে চাই আমরা। একটা মানবিক পৃথিবী হবে যেখানে সবাই সৌহার্দ্যপূর্ণ, যেখানে সবাই শান্তিপূর্ণ, যেখানে সুখে সমৃদ্ধিতে জীবনযাপন করবে। এই যে মানুষগুলো মারা গিয়েছেন, তাদের পরিবারের কি অবস্থা? যারা মেরেছেন তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো বড় হয়েছে কারো না কারো লালন পালনে, কারো আদরে, কারো ভালোবাসায় তারা কিন্তু বেড়ে উঠেছেন। মানুষ হয়ে মানুষ কিভাবে মানুষকে হত্যা করছে? শুধু এই ঘটনা না, যুদ্ধ বিগ্রহে যে মানুষকে মারা হচ্ছে, নারী শিশুদের হত্যা করা হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। এইগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলে যেতে হবে, এগুলো প্রশ্ন করে যেতে হবে। আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই। পরের খবরে চলে যাচ্ছি। এই সংবাদ মাধ্যমটি আরও খবর করেছে, আমাকে নিয়োগ করেছে সরকার, পদত্যাগ আমার উপর নির্ভর করছে না, বললেন কুয়েট ভিসি। খবরে বলা হয়েছে, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আজ বুধবার তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানালে তারা তা প্রত্যাখ্যান করেছেন। তবে পদত্যাগের বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। শিক্ষার্থীরা এক বাক্যে শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছেন, তারা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি থেকে সরে আসবেন না। অন্যদিকে উপাচার্য অধ্যাপক মাসুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, সরকার তাকে সরিয়ে না দিলে নিজ থেকে পদত্যাগ করবেন না। বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত 37 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে খবরে। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে, চট্টগ্রামে পুলিশ ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংঘর্ষে আহত 10। আবারও সেই রিক্সা চালকদের সাথে সংঘর্ষের খবরটা পড়ি। চট্টগ্রামের নগরের চান্দগাঁও থানার সিগন্যাল এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 12টার দিকে শুরু হয় সংঘর্ষে পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবরে আরও বলা হয়েছে, চলতি মাস জুড়ে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারি চালিত রিক্সা বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে প্রায় 3000 রিক্সা জব্দ করা হয়েছে। অভিযানে বিক্ষুব্ধ হয়ে বুধবার চালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ান তারা। উভয় পক্ষ একে অপরকে ইট পাটকেল ছুঁড়ে মারতে শুরু করে। চলে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে রিক্সা চালকরা পিছু হটে অলিগলিতে আশ্রয় নেন এবং সেখান থেকে ফের ইট পাটকেল ছুঁড়ে মারেন। পুলিশ পাল্টা ধাওয়া দিলে তারা গলির ভিতরে ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনার কারণে ব্যস্ততম আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় দীর্ঘ সংকট। কয়েকদিন ধরে কয়েক হাজার
ব্যাটারি রিক্সা জব্দ করা হয়েছে। এটি শ্রমিকদের জীবিকা, তাই ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নেমেছেন, এই কথা বলেছেন ওইখানকার শ্রমিক সংগঠনের একজন নেতা। এখানে তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমটাই হচ্ছে জনভোগান্তি, যে সড়ক বন্ধ করে তারা প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, এখানে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে, দীর্ঘক্ষণ তারা রাস্তায় আটকে রয়েছেন, তারা চলাচল করতে পারেনি। এইটা আসলে খুবই নিন্দা জানানোর মতো একটা বিষয়। আর একটা বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা তো অবশ্যই চাইবেন যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সড়কে যান চলাচল নিশ্চিত করার জন্য যে অবৈধ যান সেগুলো নিষিদ্ধ করে সেগুলো তুলে ফেলতে। তো এইটা ঠিক আছে। এখন এইখানে শ্রমিকদের যে দাবি, তারা হচ্ছে এদের জীবিকার একমাত্র জায়গা এটি, এখন তারা এখন কোথায় যাবে? তো আমার কাছে মনে হয় যে এই যে পারস্পরিক যে সাংঘর্ষিক বিষয়, একদিকে একজন এইটার হচ্ছে অপসারণ চাচ্ছেন, আরেকদিকে আরেকজন চাচ্ছেন যে না এটা চলমান থাকুক, এইটা নিরসন দরকার। মানে মূল যে বিষয় যে সংঘর্ষ, সংঘাত, দ্বন্দ্ব, এই বিষয়ে নিরসন দরকার। এখানে প্রশাসনের কর্মকর্তারা বিকল্প কর্মসংস্থানের বা তাদের সাথে পরামর্শ বা কাউন্সিলিংয়ের বিষয়টা নিয়ে আসতে পারে, বা তারাও বিকল্প ভাবতে পারে। মানে সব বিষয়ে সব কিছুতে দ্বন্দ্ব করে, সংঘাত করে, মারামারি করে, খুনোখুনি করেই সংঘাত করতে হবে, সমাধান করতে হবে, না হলে কোনো সমাধান হবে না। এইটা কেন? নানা কৌশল আছে, নানা কিছু আছে, সেগুলোর ব্যবহার করতে হবে, সেগুলো সামনে নিয়ে আসতে হবে। মানে এই সমস্যাগুলোর অবসান হওয়া দরকার, এগুলো নিয়েও কথা বলতে হবে, এগুলো প্রশ্ন রাখতে হবে আমাদের। পরের খবরে চলে যাচ্ছি। 7 বছর পর সেই সিলেটে বাংলাদেশকে হারালো জিম্বাবুয়ে। আজকের পত্রিকার শিরোনাম, 174 রানের লক্ষ্য টেস্টে আর এমন কি। আজকের দিন বাদ দিলে সিলেট বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের বাকি থাকে আরও একদিন, কিন্তু আজ চতুর্থ দিনে ম্যাচের বাগ বদলেছে ক্ষণে ক্ষণে। সব রোমাঞ্চ ছাপিয়ে শেষ পর্যন্ত 3 উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটে জিতে 2 ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। একই সঙ্গে জিম্বাবুয়ে ফুরিয়েছে 7 বছরের অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট জিম্বাবুয়ে জিতেছিল 2018 সালে। এই সিলেটেই 7 বছর আগে জিম্বাবুয়ে জিতেছিল 151 রানে। এই খবরের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা এই খবর দেখবেন, আপনাদের মতামত জানাবেন, আর উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সব সংবাদ দিন শেষে পেতে খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সবার সুন্দর জীবন, সুস্বাস্থ্য, কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।